নমস্কার, আমার রাউস স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন ইনভেস্টমেন্ট প্ল্যানার এবং এক্স ব্যাংক অফিসার। কোনো ব্যক্তি তার 25 বা 30 বছর বয়স থেকেই যদি রিটায়ারমেন্ট প্ল্যানিং শুরু করেন 60 বছরের জন্য, তাহলে তিনি কিভাবে তার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিকে সাজাবেন এবং তার ইনকামের থেকে খরচা হয়ে যাওয়ার পর কতটুকু তিনি বাঁচাতে পারবেন কী কৌশলে, এবং তারপর যখন 30-35 বছর এগিয়ে যাবে তখন তিনি বিয়ে করবেন, তার সংসার হবে, ছেলেমেয়েদের পড়াশুনো করানো, উচ্চশিক্ষার বন্দোবস্ত করা, বাড়ির লোন করে বা নিজস্ব তহবিল গড়ে বাড়ি কেনা, ইমার্জেন্সি তার বিভিন্ন খরচাগুলোকে চালানো, এবং দেখা যাচ্ছে যে ধীরে ধীরে তিনি একটি বড় অঙ্কের কর্পাস তৈরি করতে যাচ্ছেন। বাড়ি তৈরি করা, গাড়ি কেনা এগুলো তো রয়েছেই, কিন্তু ভবিষ্যৎ জীবনে তিনি সুখে স্বাচ্ছন্দ্যে কাটাতে পারবেন ভালোভাবে, ফিনান্সিয়াল ফ্রিডম ভোগ করে। এই পন্থাগুলো কি কি হতে পারে? আমার জীবনে যেগুলো আমি করতে পেরেছি বা যেগুলো করা সম্ভবপর ছিল কিন্তু করিনি নিজের ভুলের জন্য, জানি না যে কীভাবে করতে হয়, সেগুলোই আমি একজন ব্যক্তির 20-25 বছর, 20 বছর তো সে আর চাকরি পায় না, 25 বছর বয়স থেকে বা 30 বছর বয়স থেকে সে কিভাবে তার রিটায়ারমেন্ট প্ল্যানিং করবে যাতে ভবিষ্যৎ জীবনে সুখে স্বাচ্ছন্দ্যে পরিবার সহ তিনি চলতে পারেন। আজকে তার বিশদ আলোচনাই আমি করব। শুনতে থাকুন আমার এই ভিডিওটি। আর আমার এই চ্যানেলে যদি কেউ এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন রাউস স্পিচ চ্যানেলটিকে, তাহলে তাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ, যারা দেখছেন যে আমার এই রাউস স্পিচ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো আমাকে উৎসাহ দেওয়ার জন্য। শুনতে থাকুন। কোনো ব্যক্তি তার 25-30 বছর বয়স থেকে তার রিটায়ারমেন্ট প্ল্যানিং 60 বছর বয়স পর্যন্ত কিভাবে সাজাবেন, এবং খুবই যুক্তিগ্রাহ্য এবং মনোগ্রাহী আলোচনা নিশ্চয়ই হবে। যে কোনো ব্যক্তিরই আর্থিক স্বাচ্ছন্দ্যকে সুন্দরভাবে গড়ে তুলতে 25 থেকে 30 বছরের মধ্যে অবশ্যই একটি চাকরি জোগাড় করতে হবে, এবং যে ব্যক্তি বিজনেস করছেন, ব্যবসা করছেন, তাকে অবশ্যই এই সময়কালের মধ্যে আয়ের সন্ধান করতে হবে। এবং প্রথম কাজ হচ্ছে এই সময়ে একটি ইমার্জেন্সি ফান্ড গড়ে তোলা। এই ইমার্জেন্সি ফান্ডের অ্যামাউন্ট, টাকা কত হবে? এই টাকাটি হবে তিনি যে খরচা মাসিক করেন তার 3 মাসের অ্যাভারেজ যে খরচাটা হলো সেই হিসাব নিয়ে প্রথম দিকে খরচা করা। কারণ দিনকে দিন তার লাইফস্টাইল বাড়বে এবং তার ইনকামও বাড়বে, তখন ইমার্জেন্সি ফান্ডটাকে একটু বাড়ানো যেতে পারে। সেটা কত হবে একটু বাদে বলছি। এবং এই ইমার্জেন্সি ফান্ডের যে অ্যামাউন্টটি রয়েছে সেটিকে প্রথমে ব্যাংকের একটি সেভিংস অ্যাকাউন্টে রাখতে হবে, এবং সেখানে আস্তে আস্তে টাকাটি একটু বড় হলে ধীরে ধীরে সেই টাকাটিকে একটি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। তাহলে নতুন একটি ফিক্সড ডিপোজিট তৈরি হয়ে গেল। এই ফিক্সড ডিপোজিট থেকে বা ওই সেভিংসে যে ইমার্জেন্সি ফান্ড পড়ে আছে সেখান থেকে কিন্তু মেডিকেল এক্সপেন্সটা করতে হবে, বা সংসারে যদি হঠাৎ করে কোনো টাকার দরকার হয় তাহলে সেই টাকাটি এই ফান্ড থেকে অবশ্যই ব্যবহার করা যাবে। ফলে তার কিন্তু অন্য কারো কাছে হাত পাততে হবে না। আস্তে আস্তে এই ইমার্জেন্সি ফান্ডটি অবশ্যই প্রথম দিকে চাকরি পাওয়ার পর বা বিজনেসে টাকা আসার পর তার তৈরি করতে হবে। সেভিংসে টাকা রাখার কথা প্রথমে বলেছি। ইমার্জেন্সি ফান্ডটা তৈরি করার জন্য যখনই ফিক্সড ডিপোজিট তিনি তৈরি করলেন, ওই সেভিংসে যে টাকাটি পড়ে আছে সেটা নিয়ে মনে করুন তিনি 50,000 টাকার মতন ইমার্জেন্সি ফান্ডে রেখেছেন, তাহলে ফিক্সড ডিপোজিটটি 50,000 টাকার হয়ে গেল। তখন কিন্তু আর সেভিংসে টাকা তেমন থাকলো না। এবার ওই ফিক্সড ডিপোজিট থেকে ব্যাংকের ওভারড্রাফট লিমিট 90% করতে হবে, এবং তাহলে দেখা যাচ্ছে তিনি 45,000 টাকা, কারণ 50,000 টাকা 90% হচ্ছে 45,000 টাকা, তিনি 45,000 টাকা তিনি ওভারড্রাফট লিমিট তিনি কিন্তু অর্জন করলেন ব্যাংক থেকে। ফিক্সড ডিপোজিটটা তার ফিক্সড ডিপোজিটের মতোই থাকবে, সেখান থেকে তিনি কোয়ার্টারলি বা মান্থলি যে ইন্টারেস্ট পান তিনি পেতেই থাকবেন। কিন্তু ওই ওভারড্রাফট লিমিটের যে 45,000 টাকা সেটি ব্যাংকের যে অ্যাপ রয়েছে সেখানে একটি অ্যাকাউন্টে ব্যাংক সেই 45,000 টাকা সবসময়ই জমা করে রাখবে। যখনই কোনো ইমার্জেন্সি পারপাসে ওই ব্যক্তির টাকা দরকার পড়বে, এটা হচ্ছে চাকরির প্রথম দিকের কথা বলছি, যে যখন 25, 30, 35 বছর বয়স তখনকার সময়ের কথা। পরবর্তীকালে এই ফিক্সড ডিপোজিটের অ্যামাউন্ট অবশ্যই আস্তে আস্তে বাড়বে ইনকামের সাথে সাথে। যাই হোক, ওই অ্যাকাউন্ট থেকে, যে অ্যাকাউন্টে ওভারড্রাফট লিমিট তৈরি হলো, সেই অ্যাকাউন্ট থেকে যখনই দরকার পড়বে ওই ব্যক্তি সেভিংস অ্যাকাউন্টে তিনি তার
পরিমাণ মতো টাকা ট্রান্সফার করে নেবেন এবং সেভিংসের থেকে তিনি চেকের মাধ্যমে বা এটিএমের মাধ্যমে তিনি তার ইমার্জেন্সি যে খরচাটি রয়েছে, মেডিকেল এক্সপেন্সেস, সংসারের হঠাৎ খরচা, সেগুলো মেটাতে পারবেন। এটা একটা বিরাট সুবিধা। লিকুইডিটি তার হাতেই রয়েছে, তারই টাকা, ব্যাংকের যে ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট সেটাও কিন্তু তিনি ঠিক মতন পেয়ে যাচ্ছেন। অতএব 30-35 বছর বয়সে তার কাছে একটা লিকুইডিটি চলে এলো ইমার্জেন্সি ফান্ডের। ইমার্জেন্সি ফান্ড তৈরি হয়ে গেল। এরপরের কাজটি হচ্ছে পরিবারের সকলের মেডিকেল সুরক্ষার জন্য মেডিক্লেম পলিসি ফ্লোটার সিস্টেমে তৈরি করা। ফ্লোটার সিস্টেমে কেন? কারণ ফ্লোটার সিস্টেমে করলে পরিবারের সকলের হসপিটালাইজেশনটা নিশ্চিত থাকে। এক্ষেত্রে যদি কোনো কারণে ঠাকুর না করেও হসপিটালাইজেশন কেউ হয় পরিবারের কেউ, তাহলে কিন্তু ফ্লোটার সিস্টেম থাকলে পরিবারের সকলেই কিন্তু এই মেডিকেল সুবিধা পাবে। কিন্তু এই মেডিক্লেম পলিসির প্রথম বছরের যে প্রিমিয়াম, সেটা কি করে জোগাড় হবে? একটা পরিবারের একটা ভালো মেডিক্লেম পলিসি তৈরি করতে গেলে তাকে অন্তত 10 থেকে 15 লাখ টাকার একটা সাম ইনস্যুরড হতে হয়। তার জন্য তাকে বছরে কম করে 30,000 টাকা কিন্তু প্রিমিয়াম দিতে হবে। তাহলে প্রথম বছর কিভাবে টাকা আসবে? হাতে তো টাকা নেই। প্রথম বছর আসবে ইমার্জেন্সি ফান্ডের জন্য যে টাকাটি সেভিংসে রাখা হয়েছিল কিংবা ফিক্সড ডিপোজিট করে তার এগেনস্টে ওভারড্রাফট লিমিট রেখে একটা লিকুইডিটি করা হয়েছিল। একটু আগে যে উদাহরণটা দিলাম যে 50,000 টাকার এগেনস্টে 45,000 টাকা সবসময় ব্যাংক আপনার জন্য মজুত রেখে দেবে, সেই টাকায় হাত দিতে হবে। সেই টাকা থেকে কিছু দিয়ে দিতে হবে, আর ওই ব্যক্তিকে তিনি যে ইনকাম করছেন সেদিক থেকে কিছু টাকা দিয়ে দেবেন, আর এদিক সেদিক কিছু জোগাড় করে যেটা শর্টফল হবে সেই টাকাটা জোগাড় করে দিতে হবে। ফলে প্রথম বছর মেডিক্লেম শুরু হয়ে গেল সারা জীবনের জন্য। কারণ প্রথম দিকে মেডিক্লেম পলিসি শুরু করলে অনেকটাই সুবিধা পাওয়া যায়। প্রথম দিকে রোগ একটু কমই থাকে, ডিজিজ একটু কমই হয়। অতএব প্রথম 3-4 বছরের জন্য যে একটা এক্সিস্টিং যে ডিজিজের যে গ্যাপটা থাকে, যার জন্য ক্যাপ যেটা মেডিক্লেম পলিসি কোম্পানিগুলো নেয় না, মানে সেই সময় যদি কেউ অসুস্থ হয়, যদি এক্সিস্টিং ডিজিজ থাকে, তাহলে কিন্তু সেটা কভার করে না মেডিক্লেম পলিসিতে। সেটা আস্তে আস্তে কভার হয়ে যাবে, আর কোনো অসুবিধা থাকবে না। পরের বছর থেকে আর কোনো ভয় নেই মেডিক্লেম পলিসির টাকা জোগাড় করতে। কারণ প্রথম যখন মেডিক্লেম পলিসিটা করা হলো তখন প্রতি মাসে একটি রেকারিং করতে হবে ব্যাংক বা পোস্ট অফিসে, গ্যারান্টিড ইনকামের জায়গায়। সেখানে রেকারিংটা করুন। তাতে কি হবে? 2500 টাকা যদি রেকারিং হয় তাহলে সেক্ষেত্রে 30,000 টাকা উঠে আসবে। এই 2500 টাকা প্রতি মাসে কিন্তু জমা করতে হবে। এই ক্ষেত্রে একটা পলিসি সারা জীবনের জন্য আমি বলে দিই, এই রেকারিং করার ক্ষেত্রে সেটা হচ্ছে, মনে করুন 30,000 টাকা দরকার হবে, আপনি 2500 টাকা করলেন, কিন্তু একটু বাড়িয়ে করুন, সেক্ষেত্রে 2800 টাকা করুন। দরকার আপনার 30,000 টাকা, কিন্তু সে সময় দেখা যাবে হঠাৎ করে হাতে আরও 5,000 টাকা এক্সট্রা চলে আসবে যখন ম্যাচুরিটি হবে। ফলে যেই পারপাসে রেকারিংটা করা হলো তার বাইরেও একটা সারপ্লাস টাকা ওই প্রতি মাসে 300 টাকা 400 টাকা বেশি দেওয়ার জন্য হাতে কিন্তু এক্সট্রা কিছু টাকা অন ম্যাচুরিটিতে পাওয়া যায়। আরেকটি জায়গায় এখন তৈরি হচ্ছে যে ইমার্জেন্সি ফান্ড হয়ে গেল, মেডিক্লেম পলিসি তৈরি হয়ে গেল, এবার হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স পলিসি। লাইফ ইন্স্যুরেন্স পলিসিতে বিভিন্ন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর বিভিন্ন পলিসি রয়েছে, এন্ডাউমেন্ট পলিসি রয়েছে, টার্ম পলিসি রয়েছে। এক্ষেত্রে এন্ডাউমেন্ট পলিসিতে যে টাকাটা আপনি দেবেন তার এগেনস্টে ম্যাচুরিটিতে টাকা কিছু ফেরত পাওয়া যাবে। আর যেটা টার্ম ইন্স্যুরেন্স বলে সেখানে কিন্তু ম্যাচুরিটি কোনো টাকা পাওয়া যায় না, কিন্তু সেটা কিন্তু অল্প টাকার বিনিময়ে অনেকটাই কভার করে। আমার মতে এখন যে সময় এসছে তাতে আমি একটি টাকা বেশি টাকা দেবো প্রথমেই, তারপরে আমি ম্যাচুরিটির সময় 25-30 বছর বাদে টাকা এলআইসি থেকে ফেরত পাবো। আমার মতে সেদিকে না গিয়ে প্রথমে কম ইন্স্যুরেন্সের টাকাতেই আপনি টার্ম ইন্স্যুরেন্স করুন, তাতে কভারেজটা অনেক বেশি হবে। কভারেজ কত বেশি চিন্তা করুন, আপনি যদি 1 কোটি টাকার ইন্স্যুরেন্স করেন 25 বছর বয়সে, তাহলে আপনাকে মাত্র দিতে হবে 800 টাকা পার মান্থ, মানে বছরে গিয়ে হচ্ছে 9,600 টাকা। কতটা কম? 1 কোটি টাকার এগেনস্টে। অতএব আমার মতে টার্ম ইন্স্যুরেন্স করলে কিন্তু অনেক সুবিধা হবে, হাতে কিন্তু অনেকটাই সেভিংস থেকে যাবে, সেটাকে বিভিন্ন ইনভেস্টমেন্টের কাজে লাগানো যেতে পারে। এবার বলবো কোথায় কোথায় কীভাবে চাকরির প্রথম থেকেই ইনভেস্টমেন্ট করতে হবে। 25-26 বছরে চাকরি পেয়ে ইমার্জেন্সি ফান্ড গঠন করা, মেডিক্লেম পলিসি নেওয়া এবং লাইফ ইন্স্যুরেন্স পলিসি নেওয়া, এসব করতে করতে টাকা কিন্তু অনেকটাই তার খরচা হতে শুরু করে। এবার আস্তে আস্তে তার যখন ইনকাম বাড়তে থাকে তখন তার ইনভেস্টমেন্টের পালা, সেটা আস্তে আস্তে কিন্তু 30 বছর হয়ে যাবে।
আমি আজকে তো 25-30 বছর বয়স থেকে শুরু করে 60 বছর বয়স পর্যন্ত যে রিটায়ারমেন্ট প্ল্যানিং সেটা নিয়ে আলোচনা করছি। তাহলে যদি 30 বছরের জন্য কেউ 2000 টাকা করে রেকারিং করে থাকে, সেটা রেকারিং করবে কোথায়? এসআইপিতে, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এটাও একটা রেকারিং, ব্যাংকে জেনারেলি আমরা রেকারিং ডিপোজিট বলি, কিন্তু এই রেকারিং ডিপোজিটটাই মিউচুয়াল ফান্ডে এসআইপি বলা হয়। 30 বছরের জন্য 2000 টাকা কেউ এসআইপি করলে সেই ক্ষেত্রে তিনি পাবেন একদম পরিষ্কার অঙ্কের হিসাব, গাণিতিক হিসাব, 1,12,63,540 টাকা পরিষ্কার। 2000 টাকা 30 বছরের জন্য আমি ধরে নিচ্ছি অ্যাভারেজ যে ইন্টারেস্ট, অ্যাভারেজ যে রিটার্ন সেটা হচ্ছে 15%। যদি কেউ স্টেপ আপ করেন, মানে আমি 1 বছর বাদে 10% করে টাকা বাড়াবো, মানে 2000 টাকা করে প্রতি মাসে দেওয়া হচ্ছিলো, এবার 1 বছর বাদে 200 টাকা বাড়াবো, তারপরে বছর আবার 200 টাকা বাড়বে। এইরকমভাবে যদি স্টেপ আপ পদ্ধতিতে কেউ 2000 টাকা প্রথমে রেখে তারপর এগিয়ে চলেন, পরের বছর 2200, তারপর 2400, তাহলে সেই টাকা গিয়ে দাঁড়াবে 62,076 টাকা। বুঝতেই পারছেন যে সামান্য 200 টাকা ইয়ারলি বাড়িয়ে দিলেই প্রায় ডবলেরও বেশি হয়ে যাচ্ছে ম্যাচুরিটি ভ্যালু। এটা গাণিতিক হিসাব এবং এটাই কিন্তু বাস্তব যদি কেউ 30 বছরে এসআইপি করতে পারে। 30-35 বছর থেকে কিন্তু যে কোনো ব্যক্তির জীবনে বড় খরচা শুরু হতে থাকে। এই সময় হয়তো তিনি চাকরিতে যে ইনকাম পাচ্ছিলেন সেটা আস্তে আস্তে বাড়তে থাকে, কিন্তু খরচা তার থেকে অনেকটা বেশি বাড়ে। প্রথম হচ্ছে একটি বাড়ি বানানো, জমি কেনা, তার জন্য ব্যাংক থেকে বা বিভিন্ন আর্থিক সংস্থা থেকে লোন পাওয়া যায়। এখন তো 70 বছর পর্যন্ত লোন নেওয়া যায়। অতএব যে কোনো ব্যক্তিরই উচিত হবে প্রথমে 70 বছর পর্যন্ত লোন নিয়ে নেওয়া, কিন্তু তিনি 60 বছর পর্যন্ত লোনটাকে চালাবেন, তারপর লোনটা বন্ধ করে দেবেন। সেই পদ্ধতি আমি পরে বলছি, কিন্তু প্রথম তিনি 70 বছরের জন্য তিনি অবশ্যই লোনটা নেবেন, তাতে ইনস্টলমেন্টটা অনেকটা কম পড়বে। এই সময় আরেকটি কাজ শুরু হয়ে যায়, জীবনের বড় একটি কাজ, বিবাহ, ম্যারেজ। এবং এই বিয়েতে অনেক খরচা রয়েছে, এবং বিয়ে করার পরেই তার ছেলেমেয়ের বিভিন্ন খরচা রয়েছে। প্রথমে ছেলেমেয়েরা যখন ছোটো থাকে বিভিন্ন মেডিকেল এক্সপেন্স প্রচুর থাকে, তারপরে আস্তে আস্তে ছেলেমেয়েরা যখন বড় হতে থাকে, যখন সেই ব্যক্তির বয়স 50-55 বছর হয়, তখন কিন্তু হায়ার এডুকেশনের একটা ব্যাপার থাকে, এবং এটা প্রবলেম নয়। এই খরচাটা তাকে শুরু করতেই হবে, আগে সলতে পাকাতে হবে। তার জন্য মিউচুয়াল ফান্ডে অনেক চিলড্রেন ফান্ড আছে। সেই চিলড্রেন ফান্ডে টাকা রাখলে, এটা হচ্ছে লক ইন পিরিয়ড থাকে 5 বছরের, সেখানে টাকা রাখলে এই সুবিধাটা পাওয়া যাবে। ভবিষ্যতে 18 বছর 19 বছর বয়সে যখন উচ্চশিক্ষার ব্যাপার আসবে ছেলে মেয়েদের, তখন কিন্তু এখান থেকে খরচাটা করা যাবে। প্রথমে অল্প টাকা দিয়ে একটি চিলড্রেন ফান্ড করলেন, তারপরে আস্তে আস্তে এডিশনাল পারচেস করে এই ফান্ডটাকে বাড়ানো যেতে পারে। এইভাবে কিন্তু জীবনের ছন্দ এগিয়ে যেতে থাকবে। শিশু ভূমিষ্ঠ হবার পর কোনো ব্যক্তি যদি একটি চিলড্রেন ফান্ডে টাকা রাখেন, তাহলে ওই বাচ্চাটির 18 বছর বয়সে কত টাকা গিয়ে দাঁড়াবে? দেখুন, চিলড্রেন ফান্ডে এমন দেখা গেছে যে 2 বছর টাকা ডবল হচ্ছে, কিন্তু আমি বাড়িয়ে নিচ্ছি যে আর একটু বেশি সময় নিয়ে টাকাটি ডবল হবে। টাকাটি তো লক ইন পিরিয়ডে রয়েছে, আপনি ইচ্ছে করলে টাকা তুলতে পারবেন না প্রথম 5 বছর। 18 বছর বয়সে যদি টাকা তোলা যায়, তাহলে গাণিতিক নিয়মে তা হিসেব বলছে যে ওই 1 লক্ষ টাকা যদি কেউ প্রথম ভূমিষ্ঠ হওয়ার পর মিউচুয়াল ফান্ডের বিভিন্ন চিলড্রেন ফান্ডে রাখেন, তাহলে সেই ক্ষেত্রে সেই টাকা বেড়ে দাঁড়াতে পারে 55,51,115 টাকা। বুঝতে পারছেন, 1 লক্ষ টাকা দিয়ে 55 লক্ষ টাকা। হয়তো অনেকেই ভাবছেন যে এটা একটা গল্প, এটা গল্প নয়, এটাই হচ্ছে বাস্তব সত্য। এই ক্ষেত্রে এখন অনেক কোম্পানি রয়েছে, আলাদা করে আমি কোম্পানির নাম বলবো না। আপনারা মিউচুয়াল ফান্ডে, বিভিন্ন চিলড্রেন ফান্ডে ঢুকে দেখতে পারেন যে কতগুলো ফান্ড রয়েছে এবং কত টাকা তারা দিতে পারে। এবার ওই ব্যক্তিকে একটি মোটর বাইক কিনতে হবে, এটা তার একটা শখ থাকতে পারে। তারপর একটা মোটর কার কিনতে হবে। আমি মোটর কারের হিসাব বলছি যে এখন মোটর কার কিনতে গেলে, এটি কার কিনতে গেলে ব্যাংক থেকে কিন্তু যথেচ্ছভাবে লোন পাওয়া যায়, এবং কেউ যদি মাসে 5,000 টাকা খরচা করতে পারেন, মানে ইনস্টলমেন্ট, তাহলে কিন্তু একটি গাড়ি কেনা হয়ে যাবে, যেটা 4-5 লাখ টাকা দাম। 35-40 বছর যখন কোনো ব্যক্তির বয়স, তখন রিটায়ারমেন্ট ডেট সেটা অনেকটাই দেরিতে থাকে, 15-20-25 বছর হতেই পারে। এই ক্ষেত্রে তার কিন্তু রিস্ক অ্যাপেটাইট অনেকটাই থাকে, তিনি অনেকটাই রিস্ক নিতে পারেন।
তার ফলে মিউচুয়াল ফান্ডে যে জায়গাটা হচ্ছে মডারেট রিস্ক, যেখানে রিটার্ন সেক্ষেত্রে পজিটিভ হবেই তার কোনো মানে নেই, নেগেটিভ রিটার্ন হতে পারে, কিন্তু লং টার্মে মিউচুয়াল ফান্ডে টাকা রাখলে বড় কর্পাস তৈরি করা যায়। এই হিসেবে দেখা যাচ্ছে তিনি যদি ভালো একটি মিউচুয়াল ফান্ডের স্কিম, একটি নয় বিভিন্ন স্কিম তিনি যদি পছন্দ করেন যা কিনা পাস্ট পারফরমেন্স ভালো রয়েছে এবং ভালো রিটার্ন দিচ্ছে, হয়তো বাজার খারাপ থাকায় সাময়িকভাবে রিটার্ন ডাউন হতে পারে, কিন্তু মিউচুয়াল ফান্ডের কোম্পানিটির কোনো স্ক্যাম নেই। স্ক্যাম থাকলে ওই কোম্পানিতে যে তিনি ইনভেস্ট করেছেন সেটা ইনভেস্টমেন্টটা কিন্তু তুলে নিতে হবে এবং টাইম টু টাইম রিভিউ করতে হবে, রিডিম করতে হবে। মিউচুয়াল ফান্ড থেকে বেরিয়ে গেলে চলবে না, এসআইপি বন্ধ করলে চলবে না, আর লামসাম বন্ধ করলে চলবে না। যখনই হাতে টাকা আসবে তখনই কিন্তু এডিশনাল পারচেস করতে হবে। আমরা কিন্তু পরে বুঝেছি, কিন্তু সেটা কিন্তু করেছি, অন্তত রিটায়ারমেন্টের কয়েক বছর আগে থেকে সেই কাজটি করতে পেরেছি, ইনভেস্টমেন্ট কিন্তু করেছি এইভাবেই। এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ গ্যারান্টিড ইনকামের জায়গায় টাকা রাখলে ইনফ্লেশনটাকে বিট করা যায় না, প্লাস শুধু ইনফ্লেশন নয়, লাইফস্টাইলকে বিট করা যায় না। কারণ যত বয়স বাড়তে থাকবে, হাতে টাকা আসবে এবং সংসারে লোকজন বাড়বে, তত কিন্তু লাইফস্টাইল বাড়বে। আগে হয়তো দেখা যাচ্ছে যে কোনো কাছাকাছি কোনো জায়গা থেকে কোনো জিনিস কেনা হতো কম দামে অল্প টাকায়, দেখা যাচ্ছে বড়সড় জায়গায়, বড় জায়গায় গিয়ে কোনো জিনিস কেনা হচ্ছে। হয়তো দেখা যাচ্ছে খাবার ক্ষেত্রে উদাহরণ দিচ্ছি, যে আগে হয়তো দেখা যাচ্ছে বাড়িতে রান্না করে তেমন খাবার হতো, রান্নাবান্না করে দুবেলা খাবার হতো, এখন যা হচ্ছে বড় বড় রেস্টুরেন্টে। অতএব যে খরচাটি হয়তো দেখা যাচ্ছে 300 টাকার, সেই খরচাটি হচ্ছে 700 টাকায়। আবার হয়তো দেখা যাচ্ছে যে এলাকার কোনো রেস্টুরেন্টে এখন খাওয়া দাওয়া হতো, এখন দেখা যাচ্ছে সেটা কলকাতার বড় রেস্টুরেন্টে মাঝে মধ্যেই যাওয়া হয়। অতএব এই খরচাটি কিন্তু লাইফস্টাইলের জন্য খরচাটি কিন্তু অনেকটাই বাড়বে, ইনফ্লেশন থেকে অনেকটাই বেশি। চাকরিজীবীদের রিটায়ারমেন্টের সময় পুরো ক্যাশ কর্পাস হাতে পাওয়ার কিন্তু একটি সমস্যা রয়েছে। কেন? কারণ এখন চাকরিজীবীদের অন্তত 14% করে এনপিএসে জমা করতে হয়। যাই হোক, এনপিএসে টাকা জমা হতেই থাকে এবং একজন যদি 35-30 বছর চাকরি পান, 60 বছর পর্যন্ত যেই টাকাটি জমে সেটা হয়তো দেখা গেল 10 লক্ষ টাকা জমলো। তাহলে 10 লক্ষ টাকা জমলে তিনি কিন্তু হাতে পাবেন 60% টাকা তিনি তুলতে পারবেন। বাকি যে 40% টাকা, 4 লক্ষ টাকা, সেটা কিন্তু বিভিন্ন যে ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে তার অ্যানুইটিতে থাকবে। ওই ব্যক্তি কিন্তু জীবদ্দশায় টাকা তুলতে পারবেন না, তার নমিনি টাকা তুলবেন। এটা একটা বড় অসুবিধে। এবং অ্যানুইটির যে ইন্টারেস্ট রেট সেটা কিন্তু অনেকটাই কম হয়। কিন্তু যদি মোট টাকা 8 লক্ষ টাকার কম হয় তাহলে কিন্তু এনপিএস থেকে টাকা তুলতে পারবেন। এই ক্ষেত্রে যদি লোনের কোনো ব্যবস্থা থাকে, আমার মতে যে ওই ব্যক্তি এমনভাবে টাকা তুলে নিতে হবে যাতে 8 লক্ষ টাকার কম রিটায়ারমেন্টের সময় 60 বছর পার করে তার এনপিএসে টাকা জমা থাকে, তাহলে তিনি পুরো টাকাই তুলতে পারবেন। নাহলে তিনি কিন্তু 60%-এর বেশি টাকা তুলতে পারবেন না। এটা কিন্তু একটা বড় অসুবিধা রয়েছে, যার জন্য দেখা যাবে যে পরবর্তীকালে তার যে আর্থিক স্বাচ্ছন্দ্য কিছুটা ব্যাহত হবে। মিউচুয়াল ফান্ডে দীর্ঘদিন টাকা জমানোর পর বিরাট অঙ্কের টাকা অবশ্যই জমবে এবং তখন তিনি কিন্তু ফিনান্সিয়াল ফ্রিডম ভোগ করতে পারবেন। হঠাৎ টাকার দরকার হলে তিনি কিন্তু মিউচুয়াল ফান্ড থেকেও টাকা তুলতে পারেন এবং আবার প্রয়োজন মতো মিউচুয়াল ফান্ডের ওই স্কিমে টাকা জমা করে দিতে পারেন। এই ক্ষেত্রে অবশ্যই যে ক্যাপিটাল গেইন ট্যাক্স, এটাকে মাথায় রাখতে হবে। ক্যাপিটাল গেইন ট্যাক্স নিয়ে এই মিউচুয়াল ফান্ডের জমা থেকে ক্যাপিটাল গেইন ট্যাক্স কতটা দিতে হবে তা নিয়ে আমার বেশ কয়েকটি এই চ্যানেলে ভিডিও রয়ে গেছে, সেটি আপনারা দেখতে পারেন। যাই হোক, ইনকাম ট্যাক্স, ক্যাপিটাল গেইন ট্যাক্স এগুলো ঠিকঠাক করে দিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে বাড়ি যদি কেনার পর, কারণ বাড়ি কেনা হয়ে গেছে, পরবর্তীকালে যদি বাড়ি বিক্রি করতে হয় বা জমি বিক্রি করতে হয় তাহলে কিন্তু ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হয়। অতএব এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। এছাড়া এই সময়কালে ক্রেডিট কার্ড ইউজ তো করাই যেতে পারে, সেটা কিন্তু বেহিসাবি খরচা করার জন্য নয়। এই ক্ষেত্রে ক্রেডিট কার্ডে যে ফ্রি পিরিয়ড থাকে টাকা তোলা, সেটাকে কিন্তু ইউজ করা যেতে পারে, যে সময় কোনো ইন্টারেস্ট লাগবে না। জেনারেলি 40 ডেজের মতো একটা ডেট থাকে, সেটাকে কিন্তু ইউজ করা যেতে পারে। সংসারের খরচা মেটানোর জন্য বিভিন্ন টোটকা আমার বেশ কয়েকটি ভিডিওতে দেওয়া আছে, সেগুলো আপনারা দেখবেন। ছোট্ট একটি টোটকা বলি, সেটা হচ্ছে যে যখন সংসারের টাকার প্রয়োজন আসবে, সেটা প্রতি মাসে সবসময় চলতে থাকে, তার জন্য একটি নির্দিষ্ট অঙ্কের টাকা এটিএমের মাধ্যমে তুলুন। ফর এক্সাম্পল, আপনি 10,000 টাকা তুলে নিলেন
সেটা খরচা করুন। একবারে 30,000 টাকা 40,000 টাকা তোলার কোনো দরকার নেই। 10,000 টাকা তুলুন, খরচা করুন, আবার যখন টাকার পরিমাণ শেষ হয়ে আসবে আবার এটিএম থেকে টাকা তুলে নিন। এইভাবে যদি খরচা করা যায় তাহলে কিন্তু একটা রাশ ধরে থাকা যায়। কারণ সংসারে যত দরকার হবে সংসারের খরচা, ততই কিন্তু আপনার আয়ের থেকে সেটা মাইনাস হবে এবং খরচা সংসারে বাড়তেই থাকবে। বোঝাই যায় না সংসারে কত খরচা হচ্ছে। তার জন্য অবশ্যই নিজেকে একটু মিতব্যয়ী হতে হবে এবং সিস্টেমেটিক ওয়েতে কিন্তু চলতে হবে। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো, একজন 25 বছর বয়স থেকে কিভাবে তিনি তার বড় কর্পাস তৈরি করবেন সেই ব্যাপারে আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা আমার এই ভিডিও সেকশনে যে কমেন্ট সেকশন আছে সেখানে কমেন্ট করে জানান। আর আমার এই চ্যানেলে এখনও পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, যারা দেখছেন তাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। 2-1 দিনের মধ্যেই আমি আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।